আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের শেষ পাঠ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রিয়া রাইসার গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল, ভুলে গেলি উনি তোর বড় বোনের জামাই। আর এটা কোন ধরনের অভ্যাস দুলাভাইয়ের সাথে বেয়াদবি করা? উনি আমার স্বামী, মারবেন কাটবেন আবার আদর করবেন। দেখ তুই আমার ছোট বোন, প্লিজ আমাকে অন্তত শান্তিতে থাকতে দে। তুই আমার বোন বলে বেঁচে আসোস, নইলে তোর দুলাভাই তোরে কেটে ফেলতো। রানীর মতো পিচ্চি একটা মেয়েকে কিভাবে ওদের হাতে তুলে দিতে পারলি? এই পর্যন্ত বলে রিয়া চুপ হয়ে গেল। রিয়া ভালো করে দাঁড়িয়ে থাকতে পারছে না। আমি এক হাতে শাড়ি ধরে দৌড়ে গিয়ে আরেক হাত দিয়ে রিয়াকে বুকের সাথে মিশিয়ে বললাম, বলছি না সুস্থ হওয়ার পর ঝগড়া করবে? আর তোমার বোনকে বলো আমি এখানে থাকতে আসি নাই, আমি আমার বউকে নিয়ে যেতে আসছি। রাইসা বলল, আমার আপুকে বউ বলবেন না, আপু কখনো আপনার সাথে যাবে না। রিয়া রাইসাকে ইশারা করে বলল, এখন তুই এখান থেকে যা, গিয়ে তোর দুলাভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা কর। রাইসা চলে যেতেই আমি দরজা লাগিয়ে রিয়াকে বিছানায় বসালাম আর ধস করে শাড়ি খুলে নিচে পড়ে গেল। রিয়া সাথে সাথে চোখ বন্ধ করে বলল, তাড়াতাড়ি পরে নেন আর এখান থেকে চলে যান। আমি শাড়ি পরে হাঁটু গেড়ে রিয়ার সামনে বসে ফুলের তোড়া সামনে ধরে বললাম, প্লিজ আমার সাথে চলো, তোমাকে ছাড়া আমি জীবিত এক লাশ, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার ভুল হয়ে গেছে। রিয়া আমার হাত ধরে বলল, ওঠেন। রিয়া আমাকে টেনে তুলে বলল, কম্বলের নিচে ঢোকেন, আপনার শরীর খুব ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম, আমাকে এখন যেতে হবে, রানীকে একা রুমে রেখে আসছি, তোমার বান্ধবী চলে গেছে। রিয়া ফোনটা বের করে কাকে জানি কল দিয়ে বলল, আজকের রাতটা রানীর সাথে থাকো একটু, তোর দুলাভাই আমার কাছে চলে আসছে, এখন এই বৃষ্টির মাঝে যেতে পারবে না। রিয়া এই পর্যন্ত বলেই থেমে গেল। ওপাশ থেকে কোনো কিছু শোনা যাচ্ছে না, তবে রিয়া মুচকি মুচকি হাসছে, এটা আমি দেখতে পারছি। রিয়া কল কেটে দিয়ে বলল, অঞ্জুকে বলে দিয়েছি, আপনারা চিন্তা করতে হবে না। আমি বললাম, একটা কিছু দাও না পরি, বারবার এটা খুলে যাচ্ছে। রিয়া বলল, এই দিকে দেখান, আমি পরিয়ে দিচ্ছি। আমি বললাম, না থাক। রিয়া বলল, আমাকে আর মারবেন না তো? আমি রিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে বকা দিব না। রিয়া বলল, আগে তো দিয়েছেন। আমি বললাম, এখন কি শাস্তি দিবে আমাকে? রিয়া বলল, দিব তো। আমি বললাম, তা কি শাস্তি দিবেন শুনি? রিয়া বলল, এই দিকে মুখ এগোন দেখি। আমি বললাম, না আমার এখন লিপকিস লাগবে না। রিয়া বলল, ভেবে বলছেন তো? আমি রিয়াকে ছেড়ে দুই হাত দিয়ে ওর মুখ চেপে ধরে বললাম, তুমি এখন খুবই অসুস্থ, ভালো করে দাঁড়িয়ে থাকতে পারছো না পর্যন্ত, আগে একটু সুস্থ হয়ে নাও। রিয়া বলল, সকালে ভাইয়ার পা ধরে মাপ চাইবে। আমি বললাম, আমি পারবো না। রিয়া বলল, থাক, পারতে হবে না, তোমার হয়ে আমি না হয় ধরে নিব। আমি বললাম, এইসব বাদ দাও, দেখি চুলগুলো বেঁধে দিই, কেমন যেন এলোমেলো হয়ে আছে। রিয়া বলল, হাসপাতাল থেকে আসার পর আর গোসল করতে পারি নাই, তোমাকে জেলে নিয়েছে বলে কত টেনশনে ছিলাম। অঞ্জু আর রুদ্রের মুখ থেকে সত্যিগুলো শুনে আমি বুঝতে পারছি আমি কেমন ভুল করেছি। আর আমি জানতাম তুমি আসবে আজকে, এজন্য লাঠি এনে রেখেছি। আমি বললাম, আসো তোমাকে গোসল করিয়ে দিই। রিয়া বলল, না লাগবে না, এখন অনেক রাত হয়ে গেছে। আমি রিয়াকে কোলে তুলে বললাম, আরে চলো দেখি। রিয়া আমার পরা শাড়িটা ধরে বলল, যে নিজের কাপড় পর্যন্ত ঠিক রাখতে পারে না সে আবার আমার কি রাখবে? আমি বললাম, আপনি হলেন আমার সিনিয়র বউ, আপনি তো আমাকে আদর যত্ন করে রাখবেন, আমি কি রাখবো? রিয়া বলল, অবশ্যই। ওগো সাহেব, ঠান্ডা লাগছে, গোসল কিভাবে করব? আমি বললাম, তোমার সাথে আমিও করে নিই। রিয়া বলল, একদম না, বৃষ্টিতে ভিজে তোমার অবস্থা সিরিয়াস হয়ে গেছে। আমি বললাম, আমার সামনে তুমি গোসল? রিয়া বলল, কি সামনে আর পরে, তুমি আমার কলিজার টুকরা জামাই, এখন ফালতু কথা না বলে তাড়াতাড়ি গোসল করিয়ে দেন। রিয়াকে গোসল করিয়ে দিলাম নিজ হাতে। ওয়াশরুম থেকে বের হতেই রিয়ার ফোনটা বিছানার উপর টুংটুং করে বাজতে লাগলো। রিয়াকে বিছানার উপর বসাতেই রিয়া ফোন রিসিভ করে হ্যালো বলেই আমার হাতে দিল। আমি ফোন কানে নিতেই ওপাশ থেকে সম্রাট বলল, আপনার নম্বরে কল দিয়েছিলাম কিন্তু আপনাকে পাই নাই, খুব কষ্ট করে ভাবির নম্বরে যোগাযোগ করলাম। ওপাশ থেকে দুলাভাইয়ের আওয়াজ করে বলল, এত কিছু শোনার মতো সময় নেই আমার, আজকে দুই ভাই বোনকে একসাথে মারবো, দেরি না করে তাড়াতাড়ি আইতো, আর অপেক্ষা করতে পারবো না, তো সেই জঙ্গল বাড়িতেই চলে আয়, অপেক্ষা করছি আমি। ফোন কেটে দিতেই রিয়া বলল, কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমি বললাম, না তেমন কিছু হয় নাই, আমাকে আবার এখন একটু বাসায় যেতে হবে। রিয়া আমার কলার চেপে ধরে বলল, আপনাকে আমি খুব ভালো করেই চিনি, আমাকে বলেন কি হয়েছে। রিয়াকে কাছে টেনে নিয়ে ওর চুলগুলো বেঁধে দিলাম, আলতো করে ওকে জড়িয়ে ধরে ঘাড়ে একটা চুমু দিয়ে বললাম, আমি আবার ফিরে আসবো, তুমি চিন্তা করো না। রিয়া বলল, দেখো আমাকে রাগাবে না বলে দিচ্ছি,
কি হয়েছে তাই বলো। আমি বললাম আচ্ছা শোনো তাহলে কি হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে রিয়াকে সবকিছু বলে বললাম এতদিন আমি ভুলছিলাম, আমি জানতাম আমার আপু কিছু করতে পারে না। রিয়া বলল এখন তাহলে। আমি বললাম এত চিন্তা তোমার করতে হবে না, তুমি ঘুমাও তো। রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল আমি আপনাকে যেতে দিব না, আপনি গেলে যদি আপনার কিছু হয়ে যায় আমি আর আপনাকে হারাতে চাই না। আমি বললাম এই পাগলি, আমার কিছু হবে না, আমি আজকেই ফিরে আসবো এবং এই রাতেই ফিরে আসবো, এখন আমাকে ছাড়ো। রিয়া বলল ফিরে আসবেন তো নাকি আবার? আমি বললাম শুধু আপুকে নিয়ে আসবো, এখন আমাকে যেতে হবে। রিয়া বলল আসেন আমি দরজা পর্যন্ত গিয়ে দিয়ে আসি। আমি বললাম না তার দরকার নেই, যেখান দিয়ে এসেছি সেখান দিয়েই চলে যাব। রিয়াকে শক্ত করে চেপে ধরে বললাম মন চাইছে তোমাকে কাছে পেতে, কিন্তু কোনো এক বাধা এসে আমাদের দূরে সরিয়ে দেয়, কাছে থেকেও আমি তোমার কাছে যেতে পারি না। রিয়া বলল আজকে রাতে আমি আমার সবকিছু আপনাকে দিব, অপেক্ষায় আছি আমি, যাবেন আর আসবেন। আমি বললাম গো। রিয়াকে ছেড়ে আবার জানালা দিয়ে লাফিয়ে বের হয়ে গেলাম। এখান থেকে আমি সরাসরি একটা ব্যাংকে চলে গেলাম। আমি এখন জানি আমার কি করা উচিত। ব্যাংক থেকে টাকা উঠিয়ে একটা ব্যাগ ভর্তি টাকা নিয়ে থানার দিকে যেতে লাগলাম। থানার ভিতরে গিয়ে দেখি পুলিশ কনস্টেবল সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে, আর আয়শা একটা চেয়ারে বসে ফোন চাপছে। এই মেয়েকে দেখলাম কিছুক্ষণ আগে বাড়িতে, এখন আবার থানায় চলে আসছে, হয়তো আমি ওদের বাড়িতে আসি বলে আসছে। রায়শা আমাকে দেখে এগিয়ে এসে বলল কি চাই এখানে, আর তুই না আমার আপুর কাছে ছিলি, তাহলে এখানে কি করিস? রায়শাকে কিছু না বলে টেবিলের উপরে ব্যাগ থেকে 1 লাখ টাকার বান্ডিল রেখে কনস্টেবলদের উদ্দেশ্যে বললাম আজকে এই রাতে শুধু আমার জন্য কাজ করবে তোমরা, আমি যা বলবো তাই করতে হবে। যদি আমার কথা শোনো তো এখান থেকে এই 1 লাখ টাকার একটা বান্ডিল নাও আর আমার সাইডে এসে দাঁড়াও। রায়শা তো রেগে মেগে বলল তুই আমার থানায় এসে আমার লোকজনকে টাকা দিয়ে কিনে নিয়ে যাবি, এতই সহজ? আমি জানি ওরা মরে যাবে, তাও আমার কথা থেকে এক চুল পরিমাণ সরবে না। একটা কনস্টেবল এগিয়ে এসে বলল শুধু এক রাতের জন্য তো আমি রাজি। এক কনস্টেবলের পিছনে পিছনে সব কয়টা এসে টাকার বান্ডিল হাতে নিল। রায়শা শুধু বোকার মতো আমার দিকে তাকিয়ে আছে, ও কোনো কথা বলছে না। আমি শার্টের ভিতর থেকে গোপন ক্যামেরা বের করে বললাম আজকে রাতে আমার কথা যে শুনবে না তার চাকরি চলে যাবে। এই ভিডিওটা ভাইরাল করলে কি হবে জানো তো? একজনের জন্য সবার চাকরি চলে যাবে। রাত পোহালেই ভিডিও ডিলিট করে দিব। তোমরা তোমাদের জায়গায়, আমি আমার জায়গায়। এখন সবাই কাপড় চেঞ্জ করে রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। আমার কথা মতো সবাই কাপড় চেঞ্জ করতে চলে গেল। আমি রায়শাকে উদ্দেশ্য করে বললাম পাওয়ার দেখাবি না এখন, আমি পারি না এমন কোনো কাজ নেই। সবাই আসতেই আমি বললাম চলো এখন আমার সাথে। রায়শা সবাইকে আমার সাথে যেতে নিষেধ করছে, কিন্তু ওদের তো আমি আগেই টাকা দিয়ে ফেলেছি। থানা থেকে বের হয়ে ওদের সবকিছু বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। আমি একাই হেঁটে জঙ্গলের বাড়িতে চলে গেলাম। বাইরে অনেক ছেলে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। আমি ওদের সামনে দিয়েই ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সম্রাট সহ সবাইকে একসাথে বেঁধে রেখেছে। দুলাভাই আমার সামনে দাঁড়িয়ে বলল কি শালা বাবু, কি খবর? আমি বললাম আগে আমার আপু কোথায় তাই বল। দুলাভাই বলল আরে ওয়েট, এত অস্থির হয়ে লাভ নেই, পরি ওর বোনকে এখানে নিয়ে আসো তো। দুলাভাইয়ের কথা মতো পরি একটা হুইল চেয়ারে ঠেলতে ঠেলতে আমাদের সামনে আসতে লাগলো। আপুর চেহারা দেখে আমার কান্না চলে আসলো। আপু আমাকে দেখে কান্না করতে করতে বলল এতদিন পর আমাকে খুঁজে বের করতে পারলি, আমি তো আশা করেছিলাম যে আমার ভাই আসবে। অন্ধকারে বসে থাকতে থাকতে এখন আলো দেখতেও ভয় করে, আমাকে তোর সাথে নিয়ে চল ভাই প্লিজ। দুলাভাই হাসি দিয়ে বলল আরে নিবে তো, এখান থেকে যাওয়া কি এতই সহজ মনে হয় তোর? দুলাভাই আপুর গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে বলল তোরে দেখতেও আমার এখন ঘৃণা করে। আমি সাথে সাথে পিস্তল বের করে দুলাভাইয়ের মাথায় ঠেকিয়ে বললাম আর একটা কথাও বললে তোরে জায়গায় ভরে দিব, তোর লোকদের বল ওদের ছেড়ে দিতে। দুলাভাই ভয়ে ঢোক গিলে বলল ওদের ছেড়ে দাও তাড়াতাড়ি। সম্রাট ছাড়া পেতেই আমি বললাম আপুকে নিয়ে বাইরে যাও, আমি এই দিকটা দেখছি। দুলাভাই বলল খুব বড় ভুল করছিস তুই, এর পরিণাম কি হতে পারে জানিস তো? আপু বলল তাই, আমাকে বাঁচাতে হবে না, তুই চলে যা এখান থেকে, আমি যেমন আছি আমাকে তেমনই থাকতে দে। আমি সম্রাটকে ধমক দিয়ে বললাম নিয়ে যেতে বলছি না তোমাকে, আর বাইরের ছেলেগুলোকে ভিতরে আসতে বলো, তাড়াতাড়ি করো। আমার কথা মতো সম্রাট তাই করলো। দুলাভাই বলল তুই করতে চাইছিস কি বলতো?
আমি বললাম একটু পর বুঝতে পারবি। দুলাভাইয়ের লোকজনগুলো ভিতরে আসতেই আমি তৈরি হয়েই দিলাম এক দৌড়। বাইরে গিয়ে দরজা বন্ধ করে আমি একটু দূরে গিয়ে বললাম, চালাও গুলি। এটা বলতে দেরি হয়েছে, আর সব কয়টা পুলিশ ঝাঁপিয়ে আমার সামনে দাঁড়িয়ে বাসার ভিতরে গুলি চালাতে লাগলো। একটার পর একটা গুলি চলছে শুধু। এক সময় সব কয়টা পুলিশ দরজা খুলে ভিতরে গিয়ে গুলি চালাতে লাগলো। সম্রাট এগুলো দেখে মাথায় হাত দিয়ে বলল, এটা কি করলেন স্যার? এরা তো দেখি সব কয়টাই পুলিশ, কিভাবে কি করলেন স্যার? আপনাকে আসলেই স্যালুট করার দরকার। আমি বললাম, এখন তুমি গিয়ে সবাইকে বের করে বাসার ভিতরে আগুন লাগিয়ে দাও, যাতে লাশের কোনো চিহ্ন না থাকে। আমার কথা মতো সম্রাট ভিতরে চলে গেল। আমি আপুর পায়ের কাছে বসে আপুকে জড়িয়ে ধরে বললাম, আমি জানতাম আমার আপু কখনো আমাকে অপমান করতে পারে না, আমি ভুলছিলাম। আপু কান্না করতে করতে আমার মাথা জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুই আসবি, কিন্তু একটু দেরি করে ফেললি। যাই হোক, অবশেষে আমি আমার ভাইকে ফিরে পেলাম। তুই কি জানিস এইসব কেন হয়েছে? আমি বললাম, তোর কিছুই বলতে হবে না আপু, আমি সবকিছু জানি। তুই একটু বস, আমি সবাইকে বিদায় করে আসি। সম্রাট সহ সকল পুলিশ বাইরে আসার সাথে সাথে পুরো বাসায় দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। আর আমি সবাইকে সবকিছু বুঝিয়ে বিদায় করে আপুকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। দরজায় কলিং বেল বাজাতেই অঞ্জু এসে দরজা খুলে দিল। আমার সাথে থাকা আপুকে দেখে অঞ্জু বলল, তাহলে ইনি কি? আমি বললাম, ইনি আমার বড় বোন হয়, আর ওনাকে এতদিন বন্দি করে রাখছিল দুলাভাই, এজন্য আজকে ওর পুরো গোষ্ঠী সহ মেরে আগুনে পুড়িয়ে দিয়েছি। অঞ্জু বলল, আপনি আর ভালো হবেন না দুলাভাই। আপু বলল, মেয়েটা কে রে তোরে দুলাভাই বলছে? আমি বললাম, আপু ও রিয়ার বান্ধবী। রিয়া রাগ করে বাসা ছেড়ে চলে গিয়েছিল, এজন্য আমি ওর কাছে গিয়েছিলাম আনতে। বাসায় আমার মেয়ে একা একা থাকবে বলে ওকে বলছে আসতে। অঞ্জু এক কাজ করে দিবেন? অঞ্জু বলল, বলেন দুলাভাই। আমি বললাম, আপুকে কষ্ট করে একটু গোসল করিয়ে দিবেন, সকালে রিয়া চলে আসবে। আপু বলল, থাক ভাই, দরকার নেই, আমি একা করতে পারবো। অঞ্জু হুইল চেয়ার টেনে ধরে বলল, আরে চলেন তো আপু। দুলাভাই আপনি একটু বসেন। অঞ্জু আপুকে ওয়াশরুমে নিয়ে চলে গেল। আমি চেয়ারে বসে চিন্তা করছি, আপুকে এখন থেকে আমাদের সাথেই রাখবো। কিছুক্ষণ পর অঞ্জু আপুকে নিয়ে বাইরে এসে বলল, হয়েছে। আমি বললাম, ধন্যবাদ অঞ্জু তোমাকে। খাবার কি অর্ডার করিয়ে আনবো? অঞ্জু বলল, না দুলাভাই, আমি রান্না করেছি। আর আপনি কি থাকবেন নাকি? আমি বললাম, না, যেতে হবে, রিয়া আমার জন্য অপেক্ষা করছে, আপুকে ঘুম পাড়িয়ে চলে যাব। অঞ্জু বলল, আচ্ছা যান, আমি ঘুমাতে গেলাম, দরকার পড়লে ডাক দিবেন। অঞ্জু চলে গেল। অঞ্জু যেতেই আপু বলল, আমি বন্দি আছি কয় বছর ধরে রে? আমি বললাম, এইসব চিন্তা করে মন খারাপ করিস না, আমি সকালে তোরে সবকিছু বুঝিয়ে বলবো, খেয়ে দে আগে, ঘুমিয়ে নে। আমি নিজ হাতে আপুকে খাইয়ে দিয়ে বললাম, থাকতে পারবি একা? আপু বলল, এখন আবার কই যাবি তুই? আমি বললাম, রিয়াকে বিয়ে করছি সেই কবেই, কিন্তু আজকে ওকে মেনে নিয়েছি, আর মেনে না নিয়ে কি করব বল? বেচারি আমার জন্য বিষ খেয়েছে। আপু আমার মাথায় হাত দিয়ে বলল, মেনে নিয়ে সংসার কর। আমার সেই পিচ্চি ভাইটা আজকে কত বড় হয়ে গেছে। আমি আপুকে বিছানা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে বললাম, সকালে রিয়াকে নিয়ে আসবো। আপু বলল, অনেক রাত হয়ে গেছে, এখন যাবি? আমি বললাম, আপু যেতে হবে, নইলেও রাগ করবে। আপু বলল, আচ্ছা তাহলে যাম। আমি বললাম, কোনো সমস্যা হলে অঞ্জুকে বলবি। বাসা থেকে বের হয়ে একা একাই হাঁটতে লাগলাম। এতদিন পর নিজেকে আজকে একটু হালকা হালকা মনে হচ্ছে। সব ঝামেলাই দূর করে দিলাম। রিয়ার বাসার সামনে গিয়ে আবার সেই মই দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠে গেলাম। উপরে উঠে দেখি রিয়া ঘুমাচ্ছে। আমি চুপটি করে ওর পাশে বসলাম। ওকে জাগানো এখন আমার ঠিক হবে না। হঠাৎ করে আমার কোমরে দুই হাত দিয়ে কেউ একজন জড়িয়ে ধরলো। ধুর, এখানে আবার কেউ একজন কোথা থেকে আসবে? তার মানে রিয়া এখনো জেগে আছে। আমি রিয়া দুই হাত ধরে বললাম, ঘুমাওনি এখনো? রিয়া আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি আসবে। আমি বললাম, রিয়া শোনো, কি হয়েছে? আমি রিয়াকে সবকিছু বলতে রিয়া বলল, আজকের পর থেকে যদি কারোর সাথে কোনো ধরনের ঝামেলা করতে দেখি না, তাহলে তোমার খবর আছে বলে দিলাম। আর আপু কি আমাদের মেনে নিবে? আমি বললাম, মানবে না কেন? যাকে ভালোবাসি সেই তো আমার জীবন সাথী হয়েছে। রিয়া বলল, এভাবে জড়িয়ে রাখতে আমার ভালো লাগছে না। আমি বললাম, সারা রাত এখানেই থাকবো ম্যাডাম, যত ইচ্ছে তত জড়িয়ে ধরেন, কেউ না করবে না। রিয়া বলল, আমি এভাবে তোমাকে জড়িয়ে ধরতে চাই না। আমি বললাম, তাহলে আর কিভাবে বলেন ম্যাডাম? রিয়া বলল, শাড়িটা খুলতে একটু সাহায্য করো না, খুব গরম লাগছে। আমি বললাম, এই মতলব কি তোমার? এই ঠান্ডার মাঝে আবার গরম কিভাবে লাগে? আর আমি আসি তো তোমার কাছে, আগে তুমি সুস্থ হয়ে নাও। রিয়া বলল, আপনাকে আজকে আমি আমার করে না পেলে আমি মরেই যাব, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না, আমি আপনার ভালো
ভালোবাসা চাই। আমি গা থেকে শার্ট খুলে বললাম, আপনি যেভাবে চান সেভাবেই হবে, তবে সকালে আমাকে আবার বকা দিবেন না। রিয়া বলল, আমি মরে গেলেও কোনোদিন বলবো না আমার স্বামী অপরাধী। আর আপনার অডিয়েন্সদের বলেন চলে যেতে, ওরা তাকিয়ে দেখছে তো। আমি বললাম, বলতে হবে না, ওরা এমনি চলে যাবে। রিয়া আমার ঠোঁটগুলো আকারে ধরে নিল। ধীরে ধীরে আমরা আরো গভীরে যেতে লাগলাম। পরে যা হবার হবে, বিয়ে করে নেন তাহলে বুঝতে পারবেন পরে কি হয়েছিল। মাঝরাতে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে বললাম, বলেন কি হয়েছে ম্যাডাম। রিয়া আমার মাথা ধরে বলল, কাপড় পরে নিন। আর কতক্ষণ এভাবে আমাকে জড়িয়ে রাখবেন? এখন তো ছাড়েন, গোসল করতে হবে। আর আপনিও চলেন। আমি বললাম, এই রাতে গোসল করব আমি? আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে? রিয়া বলল, কিচ্ছু করার নেই সাহেব, বিয়ের পর এইসব করলে গোসল করতেই হবে, চলেন বলছি। আমি বললাম, না করলে কি হয় না ম্যাডাম? রিয়া বলল, এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে বলে দিচ্ছি। রিয়াকে ছেড়ে দিতে রিয়া দাঁড়িয়ে কাপড় পরে নিল। কি আর করার, রিয়ার জোরাজুরিতে গোসল করে নিলাম। রিয়া আর আমি একসাথে গোসল দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া আমার বুকের উপর মাথা রেখে সুন্দর করে ঘুমিয়ে আছে। দরজার বাইরে রাইসা ডাকাডাকি করছে। রিয়াকে সরিয়ে উঠে আমি দরজা খুলে বললাম, বিরক্ত করো না তো, যাও এখান থেকে। রাইসা বলল, আমি আপনাকে কিছু বলি নাই, আমি আমার আপুকে বলছি। পিছন থেকে রিয়া বলল, আমি তোর বড় বোন, আর তুই তোর দুলাভাইয়ের সাথে বিয়াদবি করিস? তোর মতো বোনের আমার দরকার নেই, আর কখনো আসবো না এই বাসায়। রিয়ার ভাইও এসে বলল, ঝামেলা করিস না তোরা। আমি রিয়ার হাত ধরে বললাম, চলো যাওয়া যাক, আর কখনো এই বাসায় আসবো না। আমি এখানে কিছু বলতাম, কিন্তু রিয়ার মুখের দিকে তাকিয়ে চুপ করে আছি। রিয়াকে কোলে তুলে সরাসরি বাসা থেকে বের হয়ে গেলাম। রিয়া কোল থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করলেন? আমি বললাম, আরে না, মন খারাপ করার কি আছে, রিক্সা ডাকবো কি? রিয়া বলল, না স্যার, এইসবের দরকার নেই, আপনি আমাকে কোলে করে বাসায় নিয়ে যান। আমি বললাম, আমার হাত বুঝি ব্যথা করবে না? রিয়া বলল, করুক, আমি মালিশ করে ঠিক করে দিব। আমি বললাম, সে না হয় বুঝলাম, আপনি যে কলেজের প্রিন্সিপাল, ছাত্রছাত্রীদের ভিতরে যদি কেউ দেখে তাহলে কি সম্মান থাকবে? রিয়া বলল, কি থাকবে আর কি চলে যাবে তা দিয়ে আমি কি করব? আমার কাছে শুধু আমার স্বামী ইম্পর্টেন্ট। আমি বললাম, রিয়া শোনেন না। রিয়া বলল, গো বলেন। আমি বললাম, তোমাকে অনেক অনেক ভালোবাসি। রিয়া বলল, মা সোনা, আমিও তোমাকে ভালোবাসি। আমি কখনো ভাবি নাই এই একটা পিচ্চি ছেলে আমাকে এতটা পাগল করে দিবে। তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছো। তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্তও থাকতে পারবো না। তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করতে রাজি আছি। আমি বললাম, সে তো দেখলাম ম্যাডাম, মানুষ আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো। রিয়া বলল, থাকবে, তাতে আমার কি? আমি বললাম, বাসার সামনে এসে গেছি, এখন তো নামো। রিয়া আমার কোল থেকে নেমে আমার হাত ধরে বলল, খুব ভয় লাগছে। আমি বললাম, কিচ্ছু হবে না। কলিং বেল দিয়ে দাঁড়িয়ে আছি। অঞ্জু দরজা খুলে দিতেই রানী আম্মু আম্মু বলে রিয়াকে জড়িয়ে ধরলো। আপু টিভির সামনে বসে খেলা দেখছে, আমাদের দেখে আমাদের দিকে নজর দিল। আমি রানীকে টেনে নিয়ে রিয়াকে বললাম, আপুর সাথে কথা বলো যাও। রিয়া আপুর পা ধরে সালাম করতে যাবে, তখন আপু রিয়াকে আটকে বলল, হয়েছে, সালাম করতে হবে না, বসো এখানে। রিয়া সোফায় বসার পর আপু বলল, তোমার কারণে আজকে আমি আমার ভাইকে দেখতে পেয়েছি, নইলে ওদের মতো জানোয়ার আমার ভাইকে মেরে ফেলতো। না জানি আমার ভাই আজকে কোথায় কোথায় পাগল হয়ে ঘুরতো। অঞ্জুকে ইশারা করে বললাম, কিরে আপু এসব কিভাবে জানে? অঞ্জু ইশারায় বলল, আমি সবকিছু বলছি। তোমার আপু জোর করছিল সবকিছু জানার জন্য। আমি ওদের মাঝে না থেকে রুমে চলে গেলাম। রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া পাশে নেই। আপুকে জিজ্ঞেস করতেই বলল, কিচেন রুমে নাকি। আমি হেঁটে হেঁটে কিচেনে চলে গেলাম। গিয়েই রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। রিয়া লাফিয়ে উঠে বলল, কে? আমি বললাম, আরে ম্যাডাম আমি। রিয়া বলল, ও তুমি? বাসায় সবাই আছে, কিন্তু ছাড়ো বলছি। আমি রিয়ার শাড়ির ভিতরে পেটের উপর হাত রেখে বললাম, ছাড়তে তো মন চাইছে না। রিয়া বলল, প্লিজ বাবু। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ছাড়বো না। রিয়া আমার হাত গরম পাতিলের উপর চেপে ধরে বলল, এখন কেমন লাগছে? আমি সাথে সাথে হাত ছড়িয়ে পানিতে হাত ভিজিয়ে বললাম, এটা একটা কাজ করলে তুমি। রিয়া বলল, ইস, আমার বাবুটা বুঝি খুব ব্যথা পেয়েছে। কই ব্যথা পেয়েছো দেখি একটু জান। আমি বললাম, আমাকে আর জান বলবে না তুমি। রাগে দুঃখে কিচেন থেকে বের হয়ে গেলাম। ভিতরে সবাই মিলে বিশ্বকাপ খেলা দেখছে, আমি ওদের সাথে যোগ দিলাম। আপুকে আস্তে করে বললাম, আপু আমরা ফ্যামিলির সবাই মিলে কক্সবাজারে ঘুরতে যাই, ভালো হবে না? আপু বলল, হয়, তবে আমি তো আর হাঁটতে পারবো না। আমি বললাম, চিন্তা করিস না, সেই ব্যবস্থা আমি করে নিব। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, তোরে কৃত্রিম একটা পা লাগিয়ে দিব, হাঁটতে পারবি। আপু বলল, আমার জন্য এত টাকা খরচ করবি?
আমি বললাম এইসব বললে কিন্তু তোর সাথে কথা বলবো না আমি। রিয়া এসে বলল আমি কোথাও যাব না, আমার যেতে ইচ্ছে করছে না। আমি বললাম যার যাওয়ার ইচ্ছা নাই তার যেতে হবে না, কি বলিস আপু? আমার কথা শুনে রিয়া দাঁড়িয়ে কান্না করতে করতে বলছে, দেখলেন আপু, আপনার ভাই আমাকে কেমন ভালোবাসে। আপু ঠাস করে আমার মাথায় থাপ্পড় দিয়ে বলল, আর একদিন যদি দেখি এইসব তাহলে ঝাড়ু দিয়ে পিটাবো বলে দিচ্ছি। সারাদিন বাসায় কাটিয়ে দিলাম। রাতে রুমে যেতেই রিয়া অভিমান করে বলল, শুবেন না আমার কিন্তু। বউয়ের অভিমান কিভাবে ভাঙাতে হয় তা আমার জানা আছে, এজন্য আমি শরীর থেকে কাপড় খুলে ফেললাম। রিয়া লাইট বন্ধ করে দিয়ে বলল, লুচ্চা বেটা, একটু রেগে থাকতে দিবে না, খালি উল্টাপাল্টা চিন্তা। আমি বললাম আমার বউ, আমি যা ইচ্ছা তাই করব, তাতে কার বাপের কি? রিয়া বলল, তার আগে তোমার অডিয়েন্সদের কাছ থেকে বিদায় নাও। আমি বললাম, ও হ্যাঁ, ভুলেই গেছি। এই সবাই তোমরা ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। আমার সাথে রিয়াও বলল, আর এখন সবাই ঘুমাতে যাও, আমরা আমাদের কাজ করি, টাটা, বাই বাই। তো এভরিওয়ান, গল্পটি এখানেই সমাপ্ত করলাম। তো গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর গল্পে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট গল্প কিরকম চান সবাই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।